হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এর সঙ্গেই আছে একে কেন পদ্ধতিগত বিপ্লব বলা হয়। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন। বিংশ শতাব্দীর মধ্যভাগে রাষ্ট্রবিজ্ঞানের আঙিনায় যে নবজাগরণ ঘটেছিল তার নাম আচরণবাদ। 1908 সালে গাহাম ওয়ালাস তার হিউম্যান নেচার ইন পলিটিক্স এবং আর্থার ভিন্টলি দ্য প্রসেস অব গভর্নমেন্ট গ্রন্থে প্রথম রাজনীতিকে মনস্তাত্ত্বিক ও গোষ্ঠীগত আচরণের নিরিখে দেখার ইঙ্গিত দেন। পরবর্তীকালে চার্লস মেরিয়াম এবং শিকাগো স্কুলের হাত ধরে 1950 ও 60-এর দশকে ডেভিড স্টন, রবার্ট ডাল এবং হেইঞ্জ উইলাও রাষ্ট্রবিজ্ঞানকে দর্শন ও ইতিহাসের গণ্ডি থেকে মুক্ত করে বিজ্ঞানের মর্যাদায় প্রতিষ্ঠা করে। তাদের মতে কেবল আইনি কাঠামো নয়, মানুষের রাজনৈতিক আচরণের অভিজ্ঞালব্ধ বিশ্লেষণই হল রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য। এবার হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব। এখানে প্রথম পয়েন্ট কি আছে? নিয়মানুবর্তিতা। আচরণবাদীদের মতে রাজনৈতিক আচরণের মধ্যে একটি সুনির্দিষ্ট বিন্যাস বা প্যাটার্ন থাকে। ডেভিড স্টন মনে করে মানুষের আচরণ খামখেয়ালি নয়, এই আচরণের পুনরাবৃত্তি পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র বা তথ্য গঠন করা সম্ভব, যা রাজনৈতিক ভবিষ্যৎবাণী করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে যাচাইযোগ্যতা। আচরণবাদী তত্ত্বে অতীতেন্দ্রীয় বা কাল্পনিক কোনো স্থান নেই। এই দৃষ্টিভঙ্গি অনুসারে সমস্ত জ্ঞান অভিজ্ঞতার কোষ্ঠীপাতরে যাচাই করে নিতে হবে, যা পর্যবেক্ষণযোগ্য এবং অভিজ্ঞালব্ধ। একমাত্র তাই রাষ্ট্রবিজ্ঞানে গ্রহণযোগ্য। পরের পয়েন্ট হচ্ছে কৌশল প্রয়োগ। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে আচরণবাদীরা উন্নত গবেষণা পদ্ধতির ওপর জোর দেন। রবার্ট ডাল ও লাসওয়েল রাজনীতি বিশ্লেষণে মাল্টিভ্যারিয়েন্ট বিশ্লেষণ, গাণিতিক মডেল, স্যাম্পল সার্ভে এবং সিমুলেশন এর মতো পরিশীলিত কৌশল ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারপর হচ্ছে দেখো পরিমাণীকরণ কি আছে দেখো। পরিমাণীকরণ মানে কি? এখানে তথ্যের অস্পষ্টতা দূর করতে আচরণবাদীরা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের ওপর নির্ভরশীল। তারা মনে করেন রাজনৈতিক ঘটনাকে গুণগত বর্ণনার বদলে পরিসংখ্যান বা ডেটার মাধ্যমে প্রকাশ করলে তা অনেক বেশি সুনির্দিষ্ট ও বিজ্ঞানসম্মত হয়। তারপরে মূল্যবান নিরপেক্ষতা। আচরণবাদের অন্যতম প্রধান স্তম্ভ হল মূল্যবোধ নিরপেক্ষতা। গবেষক তার ব্যক্তিগত আবেগ, নৈতিকতা ও রাজনৈতিক মতাদর্শকে গবেষণায় বাইরে রাখেন। কি হওয়া উচিত এই নৈতিক প্রশ্নের বদলে কি ঘটেছে তার বাস্তব বিশ্লেষণের ওপর গুরুত্ব দেয়। পরের পয়েন্ট হচ্ছে সংহতি ও অন্তঃশৃঙ্খলামূলক দৃষ্টিভঙ্গি। আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানকে একটি স্বয়ংসম্পূর্ণ দ্বীপ হিসাবে না দেখে সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব, অর্থনীতি, নৃতত্ত্বের সঙ্গে যুক্ত করে দেখেন। এখানে কি বলছে দেখো, লিপসেটের মতে মানুষের রাজনৈতিক আচরণ তার সামাজিক ও মনস্তাত্ত্বিক পরিবেশের ফল, তাই আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিহার্য। তারপরে পরের পার্ট যেটা আছে, পদ্ধতিগত বিপ্লব হিসাবে আচরণবাদ। এখানে কি বলা হচ্ছে দেখো, আচরণবাদী আন্দোলনকে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে একটি পদ্ধতিগত বিপ্লব বলে অভিহিত করা হয়। সনাতন রাষ্ট্রবিজ্ঞান যেখানে ছিল মূলত দর্শনভিত্তিক, বর্ণনামূলক, নীতি আদর্শ নির্ভর, সেখানে আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানকে করে তোলে বিশ্লেষণধর্মী, অভিজ্ঞতা ভিত্তিক। রবার্ট ডাল একে প্রতিবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করেছেন। এই বিপ্লবের মূল কথা হলো গবেষণা একক হিসাবে বিমূর্ত রাষ্ট্র বা প্রতিষ্ঠানের পরিবর্তে রক্তমাংসের মানুষকে গ্রহণ করা। আর এটি নিছক বিষয়বস্তু পরিবর্তন নয়, বরং রাজনীতিকে দেখার চশমাটাই বদলে দিয়েছে। দর্শনের হাত থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করে বিজ্ঞানের কাঠামোর ল্যাবরেটরিতে নিয়ে আসার এই আমূল পরিবর্তনকেই পদ্ধতিগত বিপ্লব বলা হয়। এর কিছু সমালোচনা আছে। সেখানে কি বলা হচ্ছে, প্রথমত আচরণবাদীরা পদ্ধতির ওপর অত্যাধিক গুরুত্ব দিতে গিয়ে বিষয়বস্তুকে অবহেলা করেছে। ডেভিড স্টন পরবর্তীকালে নিজেই স্বীকার করেছেন যে এটি নিছক তুচ্ছতার আড়ম্বর, যেখানে প্রাসঙ্গিকতার চেয়ে
পরিমাপকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত কি, রাজনীতি থেকে মূল্যবোধকে সম্পূর্ণ বাদ দেওয়া অসম্ভব ও অযৌক্তিক। লিওস্টস সমালোচনা করে বলেছেন, মূল্যবোধ বর্জিত রাজনীতি আসলে নর্দমার কাদা ঘাঁটার সমান, কারণ এটি ন্যায় অন্যায় বা ভালো মন্দ বিচার করতে পারে না। তারপরে কি বলা হচ্ছে, তৃতীয়ত, এই তত্ত্বটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে রচিত। এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর জটিল পরিবর্তনশীল রাজনৈতিক সংকট ব্যাখ্যায় এই তত্ত্ব অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, নানাবিধ সীমাবদ্ধতার সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞানের আধুনিকীকরণে আচরণবাদের অবদান অনস্বীকার্য। এটি রাষ্ট্রবিজ্ঞানকে নিছক জল্পনা কল্পনা থেকে বের করে বাস্তবমুখী ও বিজ্ঞানসম্মত করে তুলেছে। আচরণের এই বৈজ্ঞানিক বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানের একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করেছে, যা পরবর্তীকালে উত্তর আচরণবাদের মাধ্যমে আরও পূর্ণতা লাভ করে। এবারে পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন, নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এর সঙ্গেই আছে সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা, অর্থাৎ নয়া উদারনীতিবাদের প্রাসঙ্গিকতা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। কি বলা হচ্ছে, বিংশ শতাব্দীর 7 ও 8-এর দশকে সনাতন জনকল্যাণকর রাষ্ট্রের ব্যর্থতা এবং অর্থনৈতিক মন্দার প্রতিক্রিয়া স্বরূপ রাষ্ট্রবিজ্ঞানের যে নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক মতাদর্শের উত্থান ঘটে তাকেই বলা হয় নয়া উদারনীতিবাদ। এটি মূলত ধ্রুপদী উদারনীতিবাদের একটি আধুনিক সংস্করণ। হায়েক, তারপরে মিল্টন ফ্রিডম্যান এবং রবার্ট নজিক এর মতো তাত্ত্বিকরা এই মতবাদের প্রধান প্রবক্তা। এই তত্ত্বে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগ এবং অবাধ বাজার অর্থনীতির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। এবারে নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য, সেখানে কি বলা হচ্ছে, নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যে, নয়া উদারনীতিবাদ রাষ্ট্রের ক্ষমতা হ্রাস করে বাজারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বিশ্বাসী। এর মূল বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে বাজারের প্রাধান্য। নয়া উদারনীতিবাদীরা মনে করেন বাজার বা মার্কেট হলো সম্পদ বন্টনের শ্রেষ্ঠ মাধ্যম। তাদের মতে রাষ্ট্রীয় পরিকল্পনার চেয়ে বাজারের চাহিদা ও যোগানের নীতি অনেক বেশি দক্ষ। অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রের হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ থাকলে তা অদক্ষ ও দুর্নীতির জন্ম দেয়। তাই বাজারকে সম্পূর্ণ মুক্ত ও অবাধ হতে হবে। তারপর হচ্ছে দেখো, রাষ্ট্রের ভূমিকার সংকোচন। এই তত্ত্বের অন্যতম প্রধান স্লোগান হলো রাষ্ট্রকে গুটিয়ে নাও। হায়েক ও নজিকের মতে রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা এবং চুক্তি পালনের মতো ন্যূনতম কাজ করবে। অর্থনীতি ও সমাজ কল্যাণে রাষ্ট্রের নাক গলানো উচিত নয়। 3 নম্বর হচ্ছে বেসরকারীকরণ। নয়া উদারনীতিবাদীরা সরকারি মালিকানাধীন শিল্প ও পরিষেবাগুলিকে ব্যক্তিগত মালিকানায় হস্তান্তর করার পক্ষে। তাদের যুক্তি হল সরকারি প্রতিষ্ঠানগুলি অলাভজনক এবং আমলাতান্ত্রিক জটিলতায় পূর্ণ। তাই দক্ষতা বৃদ্ধির স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও পরিবহনের মতো ক্ষেত্রগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া উচিত। তারপরে জনকল্যাণমূলক ব্যয় হ্রাস। জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের বিরোধিতা করা এই মতবাদের একটি বড় বৈশিষ্ট্য। এখানে কি বলা হচ্ছে দেখো, গরিবদের জন্য ভর্তুকি, বেকার ভাতা বা বিনামূল্যে পরিষেবা প্রদানকে এরা অর্থনীতির ওপরে বাড়তি বোঝা মনে করে। তাদের মতে এর ফলে মানুষ অলস হয়ে পড়ে এবং রাষ্ট্রের ওপরে নির্ভরশীলতা বাড়ে। একেই বলা হয় কিচ্ছ সাধন নীতি। পরের পয়েন্ট, অনিয়ন্ত্রণ বা ডিরেগুলেশন। ব্যবসার পথকে সুগম করার জন্য নয়া উদারনীতিবাদীরা সরকারি বিধিনিষেধ শিথিল করার কথা বলেন। বাণিজ্যের ওপরে শুল্ক হ্রাস, করের বোঝা কমানো, শ্রম আইন শিথিল করে মালিক পক্ষকে সুবিধা দেওয়াই এর লক্ষ্য, যাতে পুঁজির অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারে। পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এই তত্ত্বে সমাজ ও সমষ্টির চেয়ে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে ব্যক্তিকে একজন যুক্তিবাদী ও স্বার্থপর অর্থনৈতিক জীব হিসাবে দেখা হয়।
তাদের মতে সমাজের অস্তিত্ব নেই, আছে কেবল ব্যক্তি ও তার পরিবার। নিজের উন্নতি বা অবনতির জন্যই ব্যক্তি নিজেই দায়ী, রাষ্ট্র নয়। এবারে দেখো সমকালীন রাজনীতিতে প্রাসঙ্গিকতা। এখানে কি বলা হচ্ছে, বর্তমান বা সমকালীন বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নয়া উদারনীতিবাদের প্রাসঙ্গিকতা অপরিসীম এবং অনস্বীকার্য। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক মডেলের পরিবর্তে নয়া উদারনীতিবাদ উন্নয়নের প্রধান হাতিয়ার হয়ে ওঠে। বর্তমান বিশ্বায়ন প্রক্রিয়াটি আসলে নয়া উদারনীতিবাদেরই বিশ্বব্যাপী রূপ। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলি আজ উন্নয়নশীল দেশগুলিকে এই নীতি গ্রহণে বাধ্য করেছে। আজকের দিনে রাষ্ট্র তার অভিভাবকের ভূমিকা থেকে সরে এসে রেগুলেটর বা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে। ভারতের মতো উন্নয়নশীল দেশও 1991 সালের পরবর্তী সময় যে উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়নের নীতি গৃহীত হয়েছে তাই নয়া উদারনীতিবাদেরই ফসল। বহুজাতিক সংস্থাগুলি, অবাধ বিচরণ, তথ্য প্রযুক্তির বিপ্লব এই মতাদর্শকে সমকালীন রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে। যদিও এর ফলে বৈষম্য বাড়ছে, তবুও বর্তমান পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় এর বিকল্প কোনো শক্তিশালী মডেল এখনও প্রতিষ্ঠিত হয়নি। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে বলা হচ্ছে পরিশেষে বলা যায় নয়া উদারনীতিবাদ উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়নের অভূতপূর্ব সাফল্য আনলেও সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে এটি তীব্র সমালোচিত। ডেভিড হার্ভে একে ধনিক শ্রেণীর ক্ষমতার পুনরুদ্ধারের প্রকল্প বলে অভিহিত করেছেন। এটি ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়িয়ে দিয়েছে এবং রাষ্ট্রকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। তবুও 21 শতকের রাজনীতি ও অর্থনীতিকে বুঝতে হলে নয়া উদারনীতিবাদের প্রভাবকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।